স্থানীয় সরকার উপদেষ্টা তিনি অলরেডি বলে দিয়েছেন যে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। এই যে সিদ্ধান্ত স্থানীয় সরকার নির্বাচনের জন্য সরকার নিল, এটা কার সাথে পরামর্শ করেছে? সরকারের হাতে তো পুলিশ আছে, র্যাব আছে, সমস্ত এলিমেন্ট তাদের কাছে আছে। তারপরও সরকার কেন পারছে না? এই সরকারের যে না পারাটা, এটাই হচ্ছে ব্যর্থতা। এখন মনে করেন আমি বললাম যে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী করলে আমি অমুক করতে পারবো, তমুক করতে পারবো, কিন্তু যারা এই পদে আছেন তাদের তো অভিজ্ঞতাও রয়েছে। আপনি মনে করেন সে সেনাবাহিনীতে ছিল, সে বিজিবির প্রধান ছিল সম্ভবত, তিনি আমাদের পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বোধহয় একটা তদন্তের টিমেরও প্রধান ছিল। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই মানুষগুলোকে নিয়ে আসার আগে সার্চ কমিটি বা এদেরকে কিভাবে, কি যোগ্যতায়, কি বিবেচনায় তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, তাদেরকে খুঁজে হুম। বের করা হচ্ছে, এটাও কি কোনো কোটারির সিস্টেমে বা কোনো কোটার ভিত্তিতে এই উপদেষ্টারা নিয়োগ পাচ্ছে কিনা, এটা নিয়েও এখন সন্দেহ, সংশয় সৃষ্টি হয়েছে। আমরা দেখেছিলাম যে আমরা এই যে ছাত্রদের আন্দোলনটা শুরু হয়েছিল কোটায়, কিন্তু দেখেছি যে সর্বত্র কিন্তু এই কোটা বিরাজমান। প্রধান উপদেষ্টার কোটায় কিন্তু সমস্ত উপদেষ্টারা, অনেক উপদেষ্টা নিয়োগ পেয়েছেন। তাহলে এই যে আমাদের কোটার বিরুদ্ধে যে আন্দোলন, এই আন্দোলন কি শুধুমাত্র চাকরির কোটা, নাকি এই যে নিয়োগের কোটা, বৈষম্যের কোটা, বা বিভিন্ন আত্মীয়দেরকে নিয়োগ দেওয়া, অধস্তদেরকে নিয়োগ দেওয়া, এই কোটাগুলো, এগুলোও কিন্তু একটা কোটার জায়গা। তো এখন হুম। আমার কথা হচ্ছে যে এই ডেভিল হ্যান্ড চলাকালীন সময় যদি এই অবস্থা হয়, তাহলে এই ডেভিল হ্যান্ড সারা অবস্থায় থাকলে বাংলাদেশের অবস্থা কি হতো? কেন হুম। পারতেছে না প্রশাসন, কেন পারছে না ইয়া? আজকে মনে করেন এই যে আমাদের বিচার অঙ্গনের যে অবস্থা, বিচার অঙ্গনে আমাদের বিচারপতিরা, সেখানে মার্ডার কেসের 1 নম্বর আসামি আজকে বিচারপতি, তিনি আজকে বছরের পর বছর, বছরের পর বছর তিনি বিচার কাজ করতেছেন। আমাদের যে প্রধান উপদেষ্টার এজলাস যিনি ভাঙছিলেন লাথি মেরে, তিনিও আজকে বিচারপতি। আপনি তাদের কাছ থেকে কি বিচার আশা করবেন? আজকে আমাদের হুম। এখানে আমাদের দর্শক বললেন যে একজন অপরাধীকে গ্রেপ্তার করা হচ্ছে বা তাকে সাজা দেওয়া হচ্ছে, হুম। তার আবার দেখা গেছে যে 6 মাসের সাজা দিল একটা অপরাধের জন্য, সে কোর্টে গিয়া মাত্র 20 দিনের মাথায় বের হয়ে আসলো। সে কিছু টাকা পয়সা খরচ করলো, ঘুষ দিল। তাহলে এই যে পরিবর্তন আমরা যে আনলাম, আমরা যে এই পরিবর্তনের জন্য রক্ত দিলাম, আমরা দীর্ঘ পথ পরিক্রমা, আমাদের হুম। আন্দোলন সংগ্রাম, আমাদের এত আত্মত্যাগের পরে আমরা কি অর্জন করলাম? শুধুমাত্র আমাদের কয়েকজন সমন্বয়কারীর দ্বারাও যেমন দেশ এরকম করা সম্ভব না, এবং ঠিক একইভাবে শুধুমাত্র প্রশাসনে যারা আছেন তারা রাজনীতিবিদদের, রাজনৈতিক কর্মীদের বলবেন। একটা প্রশ্ন আসছে যে চাঁদাবাজির কথা বলা হচ্ছে, বিভিন্ন ভাবে টেন্ডারবাজি, কই আপনি বলেন তো যে আজকে কয়টা থানাতে বিএনপির নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে চাঁদাবাজির জন্য? যদি অভিযোগ থাকে তাদেরকে কেন গ্রেপ্তার করছে না? বিএনপি কি তাদেরকে মানা করছে? মানা করেনি তো। তাদেরকে তারেক রহমানের টোটালে নির্দেশ যে কোথাও যদি এরকম অপরাধের কেউ জড়িত থাকে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। কিন্তু এই আইনের আওতায় যারা আসছেন, আসছেন না। বিএনপি একটা মহাসমুদ্রের মতো একটা বড় দল, বিশাল দল। এটার একবারে রুট পর্যন্ত, মনে করেন আমার দলের লেবার পার্টির মিনিমাম মনে করেন প্রায় 200 উপজেলাতে কমিটি আছে। এখন কমিটি আছে আমার মনে হয় কোথাও 11 জনের কমিটি আছে, কোথাও 17 জনের হুম। কমিটি আছে, মানে এই 17 জন আমার ওই উপজেলাতে লেবার পার্টি। কিন্তু বিএনপির তো প্রত্যেকটা ইউনিয়নের, প্রত্যেকটা গ্রামের, প্রত্যেকটা ভোট কেন্দ্রে অজস্র তাদের সমর্থক রয়েছে, বাস্তবতা এটা। তো এই সমর্থক গোষ্ঠী এত বড় একটা রাজনৈতিক দলের ভিতরে সিটে ফোটা কয়েকজন মানুষের যদি দুই একটা চাঁদাবাজি বা দুই এক জায়গা থেকে টাকা তোলার জন্য যদি কেউ গ্রেপ্তার করে, এটাকে যদি মনে করেন একবারে বিএনপি কে নাস্তানাবুদ করার জন্য এটাকে একটা এলিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়, আমি মনে করি যে এটাকে বিএনপি কে একটা একটা সম্পূর্ণ অযৌক্তিক একটা কাঠ গড়ায় দেওয়ার কারণ আমাদের। এটা আমরা দেখছি যে বেশ কিছু রাজনৈতিক দল একচেটিয়া বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। আজকে মনে হয় যে এই যে আমাদের যে ছাত্র দল, ছাত্র শিবির, আজকে তাদের এই দুইটা দলের ভিতরে ইমিডিয়েট আবার যোগ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মনে হয় যেন এই তিনটা গ্রুপ আজকে একে অপরের প্রতি যেভাবে কাদা ছড়াছড়ি করা হচ্ছে, একে অপরের বিরুদ্ধে প্রেস কনফারেন্স করা হচ্ছে, পাল্টা প্রেস কনফারেন্স করা হচ্ছে, এতে সুবিধা কে পাচ্ছে, লাভবান কে হচ্ছে? এটা কি আমরা কখনো চিন্তা করেছি? আমরা কেন এই 17 বছরের আওয়ামী লীগকে আমরা হারানোর পরে আমরা কেন ঐক্যবদ্ধ ভাবে আমরা আমাদের এই যে দেশ পুনর্গঠনের জন্য আমরা কাজ করতে পারছি না? কেন আজকে 6 মাসের মাথায় আমাদের আওয়ামী সন্ত্রাসীদেরকে, আওয়ামী শয়তানদেরকে গ্রেপ্তারের জন্য ডেভিল হানের ভিতরেও নতুন করে আবার যৌথ বাহিনীর অভিযান আমাদের চালনা করতে কেন হবে? কেন আমরা এই সরকার গঠনের পরে আমরা অবৈধ অস্ত্র উদ্ধার আমরা কেন করতে পারলাম না? এখন পর্যন্ত পারি না। হুম।
এখন পর্যন্ত পারি না। তো যার কারণে এই যে ব্যর্থতার দায়গুলো, এগুলো শুধু উপদেষ্টা, আমি শুধুমাত্র ধরেন আপনি যে কালকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করলো, তারপরে কি হবে? এরপরে তো আরেকজন দায়িত্ব নিবে। আমরা তো দেখেছি যে সাখাওয়াত সাহেব ছিল, কিন্তু সাখাওয়াত সাহেব তিনিও কিন্তু এই আওয়ামী লীগের অনেক সুবিধাভোগী। আপনি জানেন যে 111-এর সময় তার প্রধান এজেন্ডাই ছিল বাংলাদেশ থেকে বিএনপি কে নির্মূল করা। এবং এই তারেক রহমানের তাকে গ্রেপ্তার থেকে শুরু করে টোটাল ঘটনাগুলোর সাথে কিন্তু এরা কিন্তু জড়িত। বাংলাদেশ থেকে রাজনীতিকে বিরাজনীতিকরণের জন্য এবং এই আরপিওর নামে বিভিন্ন ভাবে তারা কিন্তু বিরাজনীতি করার জন্য তারা একটা মিশন নিয়ে নেমেছিল। তারা কিন্তু এখনো উপদেষ্টা পরিষদে আছে। যার কারণে আপনি এরকম অসংখ্য, আপনি এই যে আমাদের পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ছিল শেখ হাসিনা বানিয়েছিল, আমাদের এই উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তার বাড়িও চট্টগ্রামে। আর এই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, তার বাড়িও চট্টগ্রামে, তিনি তাকে উপদেষ্টা হিসাবে নিলেন। তার কি বিবেচনায় নিল এটা কি জাতি জানতে পারে না? তাকে কোটার ভিত্তিতে নেওয়া হয়েছে কিনা এটা কি আমরা জানতে চাইতে পারি না? কিন্তু কই আজকে পর্যন্ত আমরা দেখলাম না যে এর কোনো একটা সদুত্তর আমরা দেখতে পেরেছি। আমরা যার দেখতে কারণে পাচ্ছি আমি মনে আগের করি মতোই। যে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগই এই সমস্যার সমাধান নয়। কারণ এই সমস্যার সমাধানের জন্য আমাদেরকে মনে করেন কয়েকদিন আগে আমাদের ডাকা হয়েছিল, জাতীয় ঐক্যমত্য কমিশন আমাদেরকে ডেকেছিলেন। এই মনে করেন এক একটা ইস্যুতে আমাদেরকে ডাকা হয়, আমাদের 2 মিনিট কথা শোনা হয়, এরপর এটার যে বাস্তবায়ন এটা আমরা কিছু দেখি না। বিএনপির মতো দলকে আমি মহাসচিবকে বলতে শুনেছি যে আমাদেরকে ডাকা হয় না, আমাদের সাথে পরামর্শ নেওয়া হয় না। কেন নেওয়া হবে না? বিএনপির মতো একটা দলকে যদি আপনি কাজে লাগাতে না পারেন, এত হুম। বড় একটা শক্তিকে যদি আপনি কাজে লাগাতে পারেন। আমাদের ওমর ফারুক ভাই একটা সুন্দর কথা বলেছেন যে আমরা তো দেখেছি যে 5 তারিখের পরে এই মন্দির ভাঙার জন্য আওয়ামী লীগ অনেক অপচেষ্টা চালিয়েছিল, অনেক হুম। ভাবে তারা এখানে সাম্প্রদায়িক দাঙ্গার জন্য চেষ্টা করেছিল। আমরা কিন্তু সমস্ত দল মত, আমাদের আলেম ওলামা সবাই কিন্তু আমরা মোকাবেলা করেছি। আমাদের এই হুম। ঐক্যটা কেন আমাদের হলো না? কেন আমাদেরকে এই বিভক্তির রাজনীতি, আমরা কেন কয়েকদিন পর পর এক একজন উপদেষ্টাকে আমাদের পদত্যাগের দিকে যেতে হবে? এই জন্য হুম। আমরা যেটা মনে করি যে অতি দ্রুত এই সরকারের উচিত জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া এবং নির্বাচনের হুম। পথ পরিষ্কার করা। এটার ক্ষেত্রেও আপনি দেখেন যে আজকে এখানেও জি দ্বিধা বিভক্ত চলে আসছে। জি জি এখানে জি জি। আমাদের স্থানীয় সরকার উপদেষ্টা তিনি অলরেডি বলে দিয়েছেন যে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। এই যে সিদ্ধান্ত স্থানীয় সরকার নির্বাচনের জন্য সরকার নিল, এটা কার সাথে পরামর্শ করেছে? শুধু উপদেষ্টা পরিষদের পরামর্শ হয়েছে, নাকি শুধু সমন্বয়কদের সাথে, নাকি জামাত ইসলামীর সাথে? কার সাথে পরামর্শ করলো? এটার জন্য তো রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ হওয়া উচিত ছিল। এটা নিয়ে হুম। কোনো আলোচনা হয় নাই। মানুষকে অন্ধকারে রেখে সরকার সিদ্ধান্ত নেবে। এবং আপনি জানেন যে স্থানীয় সরকার নির্বাচন চরম একটা স্পর্শকাতর বিষয়। এখানে ভাইয়ে ভাইয়ে প্রার্থী হয়, স্বামী স্ত্রী প্রার্থী হয়, একই বাড়ির ভিতরে একাধিক প্রার্থী হয়। এবং এটা নিয়ে যখন নির্বাচনের দিকে এগিয়ে যাবে, এতে সুবিধা প্রাপ্ত হবে আওয়ামী লীগ। এবং অলরেডি তো আমাদের এক উপদেষ্টা জি বলেই দিয়েছেন, আওয়ামী লীগের তো একটা বড় অংশ দেশের বাইরে, এবং বাংলাদেশে যারা আছেন তারা যদি ক্ষমা চায়, তারা যদি ভুল স্বীকার করতে পারে, তারা নির্বাচনে যাবে। তো এই যে জি। তাদেরকে নির্বাচনে নেওয়া, তাদেরকে আবার এই যে এখন নতুন রাজনৈতিক দল হবে, তাদের রাজনৈতিক নেতাকর্মী কারা হবে? বিএনপির জি লোকজন তো এই নতুন দলে যাবে না, জামাতের লোকজনও যাবে না। তাহলে কি এই পরিত্যক্ত আওয়ামী লীগের নেতাকর্মীরাই কি সেখানে যাবে? আজকে তো প্রশ্ন উঠেছে। যদি জি। এমনই ধন্যবাদ হয়, এবং ধন্যবাদ আমরা ধন্যবাদ। দেখেছি যে, জি আমি একটু শেষ করি। শেষ করতে আমি হবে। দেখেছি যে এই যে পৌর কাউন্সিলর, পৌর মেয়রদের একটা সমাবেশে উপদেষ্টা বর্তমানে সমন্বয়কারীরা বলেছেন যে তারা যদি তাদেরকে সহযোগিতা করে এই নতুন দল গঠনে, তাহলে তাদের পাশেও তারা দাঁড়াবেন। এই স্থানীয় সরকার নির্বাচন, এটা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে পুনর্বাসনের জন্য এবং এখানে একটা সুবিধাভোগী সৃষ্টি করে যারা এখন নতুন দল সৃষ্টি করতে চায়, তারাই ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘাড়ে পা রেখে তারপর তারা ক্ষমতা দখল করতে চায় বলে এদেশের মানুষ কিন্তু এটা মনে করে। ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা কি তাই মনে করেন কিনা আপনাদের মতামত জানাবেন জনাব ব্যারিস্টার ওমর ফারুক প্লিজ। সমাধান কোথায়? এবং প্রিয় দর্শকের কাছে আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই, আপনারা কি মনে করেন কিনা এই পরিস্থিতিতে নতুন সরকারের নতুন বাংলাদেশের কথা যারা বলছেন কথিত, আমরা মনে করি না এখনো পর্যন্ত সেই জুলাই আগস্টের চেতনাকে নিয়ে সেই স্পিরিট এখনো পর্যন্ত বর্তমান সরকার ধারণ করছে বলে মনে হচ্ছে না। যদি তাই হতো তাহলে অবশ্যই আগের তুলনায় কিছু নতুন উদাহরণ আমরা দেখতে পেতাম। এতটা সমালোচনার পরেও বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি এবং
ডিএমপি কমিশনার যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে এবং জনাব প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী যারা খোদা বক্সের ব্যাপারেও বিভিন্ন ধরনের অভিযোগ এসছে, আমরা দেখছি যে জনগণের পক্ষ থেকে তাদের পদত্যাগ করবার জন্য আহ্বান করা হয়েছে। এত সত্ত্বেও কেউ এগুলির এইসব অভিযোগের বা এইসব দাবির এসব প্রতিক্রিয়াকে কোনোভাবে তোয়াক্কা করছে না। তার মানে আগের মতোই আমরা চিত্র দেখতে পাচ্ছি, সেই নির্বাচিত রাজনৈতিক সরকারের মন্ত্রীদের যে আচরণ সেটি আমরা দেখতে পাচ্ছি। তাহলে পরিবর্তন হয়ে লাভটা হলো কি? আপনারা কি মনে করেন কিনা এই পর্যায়ে এই পরিস্থিতির আলোকে বর্তমান সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা এবং যারা যারা এই আইনশৃঙ্খলা পরিস্থিতির সাথে সম্পৃক্ত দায়িত্বশীল তাদের পদত্যাগ করা উচিত কিনা আপনাদের কাছে প্রশ্নটা রাখলাম। অবশ্যই আপনারা সেই জবাবটা দিবেন এবং একমত হলে আপনারা অবশ্যই সেটাকে শেয়ার করে আপনাদের অবস্থান জানান দিবেন।